পড়ছিলাম অন্তদহন, কলমে DRM সোহাগ, পর্ব সংখ্যা 46। সৌম্যর প্যানিক অ্যাটাক হয়েছিল। ঘন্টা 2 পর তার জ্ঞান ফিরেছে। আর জ্ঞান ফেরার পর শুনতে পায় সন্ধ্যার জ্ঞান ফিরেছিল, তবে সে 2 মিনিটও চোখ মেলে থাকতে পারেনি। অপারেশনের পর শরীর দুর্বল লাগায় সন্ধ্যা আবারও ঘুমিয়ে গিয়েছে। ডক্টর বলেছে সন্ধ্যা এখন আউট অফ ডেঞ্জার। সন্ধ্যাকে কেবিনে দেওয়া হয়েছে। বেডের উপর শুয়ে কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে মেয়েটা, যে কিছুক্ষণ আগেও নিজের অজান্তেই সবার নিঃশ্বাস কেড়ে নিতে যাচ্ছিল। সৌম্য সন্ধ্যার বেডের পাশে অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছে, দৃষ্টি সন্ধ্যার ঘুমন্ত মুখ পানে। সন্ধ্যার পাশে ইরা দাঁড়ানো। ইরা সৌম্যর হাত ধরে মৃদু হেসে বলে, আমি বলেছিলাম না আমাদের সন্ধ্যা সুস্থ হয়ে যাবে, দেখ ও সুস্থ হয়ে গিয়েছে। সৌম্য ঢোক গিলল, চোখের কোণে জলকণা চিকচিক করছে। হঠাৎই ইরার দিকে ফিরে ইরাকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বুজে নেয়। এতক্ষণে জমানো জলকণা চোখ বেয়ে গড়িয়ে ইরার কাঁধে এসে পড়ে। এরা বুঝতে পারল, তবে কিছু বলল না। দুহাত আলতো করে সৌম্যর পিঠে বলিয়ে নীরব সান্ত্বনা দেয়। সৌম্য ভাঙা গলায় বলে, বনুর কিছু হলে আমি মরে যেতাম ইরাবতী। ইরার চোখের কোণে পানি জমে। সন্ধ্যার কিছু হলে এতগুলো মানুষের কি হতো ভাবলেই গায়ে কাটা দেয়। সৌম্য ইরাকে ছেড়ে দুহাতে চোখ ডুলে নিজেকে স্বাভাবিক করে। এরপর ধীর পায়ে এগিয়ে এসে সন্ধ্যার মাথার কাছে বসে সৌম্য ডান হাতে সন্ধ্যার মাথায় স্নেহের হাত বুলিয়ে দেয়। এরপর মুখে নামিয়ে সন্ধ্যার কপালে একটা চুমু এঁকে ভাঙা গলায় বলে, তোর কিছু হলে আমি এতিম হয়ে যেতাম বনু। তুই তো আমার ছোট মা, কখনো আমায় রেখে যাবি না, মনে থাকবে। সৌম্যর কথায় ইরা মৃদু হাসল। তার বাবার মুখে ছোট মা শব্দটা সে বহুবার শুনেছে। সৌম্যর মাকে ডাকতো এই নামে। সৌম্যর মুখে এই ছোট মা নাম শুনলে তার বাবার কথা মনে পড়ে যায়। সৌম্য সন্ধ্যার পাশ থেকে উঠে এসে ইরার দিকে চেয়ে বলে, তুই বোনের কাছে বস ইরাবতী, আমি একটু পর আসছি। ইরা ভ্রুকুচকে বলে, কোথায় যাবি? সৌম্য কেবিন থেকে বেরিয়ে যেতে যেতে বলে, কাজ আছে, একটু পরই আসছি, তুই বস। সৌম্য হসপিটাল থেকে বেরিয়ে আশেপাশে খুঁজে খুঁজে একটি মসজিদে এসেছে। এখানে এসে উজু করে এশার নামাজ সহ 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানায় সন্ধ্যার সুস্থ হওয়ার জন্য। এরপর মসজিদের দান বক্সের কাছে এসে দাঁড়ায়। পকেট থেকে ওয়ালেট বের করে কয়েকটি 100 টাকার নোট ব্যতীত সব টাকা না গুনেই দান বক্সে ফেলে। সন্ধ্যার অপারেশনে কখন কি লেগে যায় এজন্য প্রায় 1010 টাকা ক্যাশ রেখেছিল, যার সবই খুশি মনে আল্লাহর কাছে রেখে গেল। এরপর সৌম্য বাইরে বেরিয়ে আকাশের দিকে তাকিয়ে বুক ভরে শ্বাস টেনে নেয়। মৃদুস্বরে বলে, মা জানো, তুমি চলে যাওয়ার পর বনু অনেকগুলো বছর কথা বলেনি, কিন্তু আজ আবারও কথা বলবে। আমাকে সৌম্য ভাইয়া বলে ডাকবে। তুমি থাকলে তোমাকেও মা বলে ডাকতো। বনুকে ফিরে পাওয়া, বনুর কণ্ঠ ফিরে পাওয়া, মা হারানোর সব মিলিয়ে সুখ দুঃখের অশ্রু জমে সৌম্যর চোখ জোড়ায়। আকাশ হার্ট অ্যাটাক করেছে। ডক্টর চেক আপ করে জানিয়েছে আকাশকে 3টে রিং পরালে আকাশের জীবনের নিরাপত্তা নিশ্চিত হবে। আসমানি নয়ন প্রথমে ভেঙে পড়লেও পরবর্তীতে নিজেকে শক্ত করে নেয়। সে ভেঙে গেলে তার ছেলে মেয়েদের কি হবে? আকাশের জ্ঞান ফিরেছে মিনিট 2 হলো। ডান হাত চোখের উপর রেখে চোখ কুঁচকে রেখেছে। ধীরে ধীরে মাথা সব কিছু ক্যাচ করলে আকাশ ধরপড় করে উঠে বসে। তার সন্ধ্যা মালতী কেমন আছে না জানা পর্যন্ত সে শান্ত থাকবে কিভাবে? আকাশ দ্রুত বেড থেকে নেমে দাঁড়াতে গেলে দেখলো বুকে কি সব লাগিয়ে রেখেছে। আকাশ বিরক্ত হয়ে সব টেনে ছুঁড়ে ফেলে। আসমানি নয়ন এগিয়ে এসে বিচলিত কণ্ঠে বলে, আব্বা শান্ত হও, জান্নাত ঠিক আছে। কথাটা শুনতেই আকাশের হাত থেমে যায়। মাথা উঁচু করে মায়ের দিকে তাকায়। ঢোক গিলল সে। আসমানি নয়ন আকাশের গালে হাত দিয়ে ভেজা কণ্ঠে বলে, জান্নাত ঠিক হইয়া গেছে আব্বা, কিন্তু তুমি যে অসুস্থ হইয়া গেছো, শান্ত হইয়া বসো, তোমারে চিকিৎসা করানো লাগবো। আকাশ স্থির দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে থাকে। মায়ের হাত তার গাল থেকে সরিয়ে দেয়। উল্টো ঘুরে বেডের উপর থেকে তার ফোন নিয়ে পকেটে রাখে, আর পাঞ্জাবি নিয়ে আকাশ তার বাঁ হাতে পেঁচায়। এরপর কোনো কিছু না বলেই উদাম গায়ে কেবিন থেকে বেরিয়ে যায়। আসমানি নয়ন পিছু ডাকলেও শুনল না আকাশ, একটা টু শব্দও করল না। কেবিন থেকে বেরোলে আকাশকে নিয়ে যাওয়ার চোখে পড়লে দ্রুত পায়ে এগিয়ে এসে বলে, আকাশ তুমি অসুস্থ, তোমাকে রিং পরাতে হবে, বেরিয়েছো কেন? আমি সব ব্যবস্থা করছি। আকাশ নিয়াজের কথারও উত্তর করল না। নিয়াজের পাশ কাটিয়ে যেতে নিলে নিয়াজ আকাশকে টেনে ধরলে আকাশ রেগে নিয়াজকে একটা ধাক্কা দেয়। নিয়াজ 2 পা পিছিয়ে যায়। আকাশ রাগী দৃষ্টি নিক্ষেপ করে। এরপর এগিয়ে যেতে নিলে নিয়াজ আবারও আকাশের হাত টেনে ধরে বলে, আকাশ তুমি রাগ করো, প্রবলেম নেই, কিন্তু তোমাকে রিং পরাতে দাও, তোমার হার্ট ব্লক আকাশ ডান হাতে নিয়াজের কলার ধরে চিৎকার করে বলে, মরে গেলেও আমার ট্রিটমেন্ট করাবো না, শুনতে পেরেছিস?
এসব দরদ আমার জন্য না দেখিয়ে তোর দুদিনের পাতানো বোন সন্ধ্যার জন্য গিয়ে দেখা যা। কথাটা বলে আকাশ নিয়াজকে ধাক্কা দেয় আবারও। আকাশের চিৎকারে আশেপাশের অনেকে তাকিয়েছে। আসমানি নয়ন এগিয়ে এসে বলে, আকাশ একটু বইসে আমাদের কথা শোনো। আকাশ তার মায়ের দিকে তাকিয়ে বিদ্রুপের স্বরে বলে, তোমাদের কথা শোনার মেয়াদ আজ বিকেল পর্যন্ত ছিল, মেয়াদ শেষ, তাই অযথা কথা খরচ করার কোনো দরকার নেই। কথাটা বলে আকাশ বাম দিকে ফিরলে দেখলো একটি কেবিনের সামনে সৌম্য দাঁড়িয়ে আছে। বুঝলো ওই কেবিনেই সন্ধ্যা আছে। আকাশ বড় বড় পায়ে সৌম্যর দিকে এগিয়ে যায়। সৌম্যর দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, দাঁতে দাঁত চেপে বলে, নিজে এক অ্যাক্টর, বোনকে বানিয়েছে আরেক অ্যাক্টর, চালিয়ে যাও, অল দ্য বেস্ট। সৌম্য ঢোক গিলল, অনুতপ্ত স্বরে বলে, সরি আকাশ ভাইয়া। সৌম্যর কথাতে আকাশের গায়ে যেন আগুন ধরে গেল। ডান হাতে শক্ত করে সৌম্যর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, সরি, তোর বোনের জীবনের চেয়ে বোনের কণ্ঠস্বর শোনা বেশি ইম্পর্টেন্ট হয়ে গিয়েছিল। আজ যদি তোর বোন আর চোখ না খুলতো, নিজেকে কখনো ক্ষমা করতে পারতি? বল পারতি? সৌম্য ভেজা চোখে তাকায় আকাশের দিকে। সত্যিই তো, আজ যদি তার বোনও আর না উঠতো, তবে সে কি নিজেকে ক্ষমা করতে পারতো? কিন্তু সে যে তার বোনের কান্না সহ্য করতে পারছিল না। আকাশ সৌম্যর গলার ছেড়ে দেয়, ঢোক গিলে বলে, তোদের বুক ভরা সাহস, আমার এত সাহস ছিল না, তাই তোর বোনের কান্না হাজার কষ্ট সয়েও গিলেছি। কিন্তু তোরা সবাই মিলে কি করলি? বিশ্বাসঘাতকের দল কোথাকার। এটুকু বলে আকাশ থামে। সৌম্য মাথা নিচু করে আছে। কেবিন থেকে এরাও বেরিয়ে এসেছে। মলিন মুখে আকাশের দিকে চেয়ে আছে। আকাশের মাথা নিচু, বেশ কিছুক্ষণ চুপ থাকলো। এরপর মাথা উঁচু করে সৌম্যর দিকে তাকিয়ে বিদ্রুপ হেসে বলে, সামনে দাউ দাউ করে আগুন জ্বলছিল, ভেবেছিলাম আমার প্রাণটা ওখানে ছটফট করে পড়ছে। গত একটা বছর জেনেছি আমার সন্ধ্যা মালতী আগুনে পুড়ে মারা গিয়েছে। যখন দেখি আমার কলিজায় ঠাঁই দেওয়া মানুষ মৃত্যুর সাথে লড়াই করছে, মৃত্যুর কোলে ঢলে পড়ছে, তখন ঠিক কতটা কষ্ট হয় জানিস? জানবি কি করে? তুই তো জানতেই তোর ইরাবতী দিব্যি বেঁচে আছে, কিন্তু আমি জেনেছি আমার সন্ধ্যা মালতী এই পৃথিবীর বুকে বেঁচে নেই, কোথাও নেই। আমার মাঝে আমার প্রাণ ছিল না রে। তোরা লুকিয়ে থেকে আমায় এত কষ্ট দিয়েও তোদের দুই ভাই বোনের শান্তি হয়নি, তাই না? আজ আবারও স্বার্থপরের মতো একইভাবে আমায় কষ্ট দিতে নেমে পড়লি। আর কত কষ্ট দিলে তোরা দুই ভাই বোন থামবি? কথাগুলো বলতে গিয়ে আকাশের গলা বেঁধে আসে, মাথা নিচু করে নেয়। সৌম্যর চোখের কোণে আরও খানিক জলকণা জমা হলো। সে তো জানতো না আকাশ তার বোনকে এত ভালোবাসে। জানলে সে তার বোনকে নিয়ে সামনে আসতো। আর আজ সন্ধ্যার অত কান্না ইচ্ছে পূরণ করতে অনেক বড় রিস্ক নিয়েছিল। ঢোক গিলল সৌম্য। আকাশ ফোঁস করে শ্বাস ফেলে সৌম্যর দিকে তাকিয়ে বলে, আমি জানি তোরা থামবি না। আসলে আমি তোদের কাছে বেশি সস্তা হয়ে গিয়েছি, স্পেশালি তোর বোনের কাছে। এবার থেকে নিজের মূল্য নিজে কুড়াবো। সৌম্য কিছু বলতে চায়। আকাশ সৌম্যর দিকে ডান হাতের আঙুল উঁচিয়ে শক্ত গলায় বলে, ডোন্ট টক মিস্টার সৌম্য, জাস্ট বি কোয়াইট। কথাটা বলে সৌম্যকে ঠেলে সরিয়ে দেয়। সকলে শুধু নির্বাক দৃষ্টিতে আকাশকে দেখল। আকাশ আর এখানে দাঁড়ালো না। বাঁ হাতে কেবিনের দরজা খুলে কেবিনের ভেতর প্রবেশ করে। আকাশের শব্দ করে বলা কথায় আওয়াজে সন্ধ্যার ঘুম ভেঙে গিয়েছে। সন্ধ্যা ধীরে ধীরে উঠে বসেছে। তখনই দরজার সামনে আকাশকে দেখে সন্ধ্যা ঢোক গিলল। সন্ধ্যাকে দেখে আকাশ থমকানো দৃষ্টিতে দেখায়। সন্ধ্যার চোখে মুখে ক্লান্তি উপচে পড়ছে। মাথার চুলগুলো এলোমেলো, পরনে হসপিটালের পোশাক, গলায় কিছু পেঁচানো, আর দৃষ্টিতে অসীম মায়া। কতক্ষণ যে সন্ধ্যার দিকে চেয়ে রইল নিজেও জানে না। সন্ধ্যা অপলক চেয়ে রইল আকাশের দিকে। একবারের জন্য কারো পলক পড়ে না, যেন দুজনেই বহুদিনের তৃষ্ণা মেটাচ্ছে। সন্ধ্যার চোখ জোড়া ভেজে ওঠে। অপারেশন থিয়েটারে যাওয়ার আগে আকাশকে দেখার সেই তীব্র তৃষ্ণা এখনও মেটেনি তার। তার শুধু মনে হচ্ছিল সে হয়তো আর আকাশকে দেখতে পাবে না, আর আকাশের বুকে ফিরতে পারবে না। আকাশকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সন্ধ্যার ভয় হয়। আগে আকাশ তাকে দেখলেই সর্বপ্রথম জড়িয়ে ধরতো, এরপর সব কথা বলতো। আজ কতক্ষণ পেরিয়ে গেল, অথচ আকাশ একইভাবে দাঁড়িয়ে আছে। তার দিকে এক পাও এগোয় না। আকাশকে না জানিয়ে অপারেশন করা আকাশকে অনেক বেশি রাগ করেছে। সন্ধ্যা আকাশের ভালোবাসার অপেক্ষায় বসে থাকে, দৃষ্টিতে অসহায়ত্ব। আকাশের দৃষ্টির নড়চড় নেই। স্থির দৃষ্টিতে সন্ধ্যার মুখ পানে চেয়ে আছে সে। সন্ধ্যাকে সুস্থ দেখে তার মনে হলো বুকের উপর থেকে যেন একটি পাহাড় সরে গিয়েছে। কিন্তু সন্ধ্যার করা কাজ মনে পড়তেই আকাশের চোয়াল শক্ত হয়, দৃষ্টিতে দৃঢ়তা আসে। আজ তার সন্ধ্যা মালতী আর নাও তাকাতে পারত, আর এজন্য দায়ী থাকতো তার গোটা ফ্যামিলি। সবার আগে দায়ী থাকতো তার সন্ধ্যা মালতী।
আকাশ আর ভাবতে পারে না। দুবার ঢোক গিলে অসহায় কণ্ঠে বলে, তুমি এতগুলো মাস আমার আড়ালে থেকে আমাকে তো কষ্ট দিয়েছই, এবার সত্যি সত্যি আমাকে নিঃস্ব করে দেবার পায়তারা করেছিলে, তাই না? আমার কষ্টই কি তোমার শান্তি বয়ে আনে? তবে থাকো, যাচ্ছি আমি, আর ফিরবো না। কথাগুলো বলে থামে আকাশ। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়। কোথায় যাবে আকাশ? মুহূর্তেই চোখ জড়া আরও খানিক অশ্রুকণা জমতে শুরু করলো। আকাশ সন্ধ্যার চোখের পানি দেখে প্রাণহীন হাসলো। ডান হাতের কনিষ্ঠ আঙুল উঁচিয়ে বুকের বাঁ পাশে খুঁচিয়ে ভারী স্বরে বলে, এখানটা অনেক ব্যথা পেয়েছি বুঝলে। এতটা ব্যথা পেয়েছি যে চোখ দুটো মরুভূমির চেয়েও শুষ্ক হয়ে গেছে। সবচেয়ে মজার ব্যাপার হলো, ব্যথা দেওয়ার মালিক তুমি সন্ধ্যা। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়। আকাশের বলা প্রতিটি কথায় যতটা না কষ্ট পেল, তার চেয়ে হাজার গুণ কষ্ট পায় তার নাম সন্ধ্যা বলায়। এই প্রথম আকাশ তাকে সন্ধ্যা মালতী না ডেকে সন্ধ্যা ডাকলো। গতকাল রাতেও আকাশ অনেকবার বলেছিল, তুমি শুধু আমার সন্ধ্যা মালতী। সন্ধ্যার চোখে জমা অশ্রুগুলো গালে গড়িয়ে পড়ে। সন্ধ্যা ঠোঁট নাড়িয়ে কিছু বলতে চাইল। আকাশ সাথে সাথে ডান হাত উঁচু করে ধমকের স্বরে বলে, স্টপ সন্ধ্যা। সন্ধ্যা ঝাঁকি দিয়ে ওঠে। আবারও আকাশের মুখে সন্ধ্যা ডাক শুনে সন্ধ্যার বুক মুচড়ে ওঠে, চোখের বাঁধ নামে। অসহায় দৃষ্টিতে তাকায় আকাশের দিকে। আকাশ দেখল সন্ধ্যাকে, কিন্তু তার মন গড়ল না, বরং অত্যন্ত রূঢ় গলায় বলে, আই হেট ইউর ভয়েস। অতঃপর আকাশ আবার শ্বাস নেয়। আবারও একই সুরে বলে, যেই কণ্ঠের জন্য তুমি আমার থেকে আমার সন্ধ্যামালা থেকে কেড়ে নিতে চেয়েছিলে, সেই কণ্ঠ আমি কখনো শুনতে চাই না। আজ বিকেল পর্যন্ত তোমার কণ্ঠ শোনার জন্য আমি প্রতিটি মুহূর্ত নিজের মাঝে তীব্র আকাঙ্ক্ষা পুষেছি। যে আকাঙ্ক্ষা আমি অনন্তকাল বয়ে বেড়াতাম, যেখানে মিশে থাকতো অফুরন্ত ভালোবাসা। কিন্তু তুমি আমার থেকে সেই ভালোবাসার মানুষটিকে কেড়ে নেওয়ার পথে পা বাড়িয়েছিলে। কাজটা তুমি ঠিক করনি সন্ধ্যা। বারবার আকাশের মুখে সন্ধ্যা ডাক সন্ধ্যার কাছে বিষের মতো লাগছে। দৃষ্টিতে অসহায়ত্ব। সন্ধ্যার দৃষ্টিতে দৃষ্টি মিললে আকাশ চোখ বুজে নেয়। ঢোক গিলল বেশ কয়েকবার। এরপর চোখ মেলে সন্ধ্যার দিকে চেয়ে দৃঢ় স্বরে বলে, এতদিন আকাশ নামনের ভালোবাসা দেখেছ, এবার তার ভালোবাসার উল্টো পিঠ দেখবে। গট ইট মিস সন্ধ্যা শেখ। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়। তার মাথা ঘুরছে। আকাশ তার সাথে এভাবে কথা বলছে কেন? সে তো চিনতে পারছে না আকাশকে। কথাটা বলে আকাশ উল্টো ঘুরে কেবিন থেকে বেরিয়ে যেতে নেয়। আকাশ চলে যাবে ভেবে সন্ধ্যা দ্রুত বেড থেকে নেমে একটুখানি এগোতেই দুর্বল শরীরটা ঘুরে ওঠে। ফলস্বরূপ সন্ধ্যা ঢপ করে মেঝেতে পড়ে যায়। এদিকে আকাশ দুপা এগোলে ধপ করে কিছু পড়ে যাওয়ার শব্দ পেয়ে সাথে সাথে উল্টো ঘুরে তাকায়। দেখলো সন্ধ্যা মেঝেতে বসে পড়েছে। আকাশ দ্রুত কয়েক পা সন্ধ্যার দিকে এগোলে সন্ধ্যার কান্না মাখা মুখে হাসি ফুটে ওঠে। এইবার আকাশকে চিনতে পারছে। শান্তি লাগছে। সন্ধ্যার হাসি আকাশের দৃষ্টির আড়াল হয় না। আকাশ অর্ধেকটুকু এসে দাঁড়িয়ে যায়। সন্ধ্যার দিকে যেয়ে গলা চড়িয়ে গম্ভীর স্বরে বলে, সৌম্য, ভেতরে এসো, তোমার বোন পড়ে গিয়েছে। আকাশের কথা শুনে সন্ধ্যা মাথা উঁচু করে অবাক হয়ে আকাশের দিকে তাকায়। ঠোঁটের কোণে ফুটে ওঠা হাসিটুকু মিলিয়ে যায়। সৌম্য কেবিনের পাশেই দাঁড়িয়েছিল। আকাশের আগের বলা কথাগুলো শুনতে না পেলেও লাস্ট কথাটা আকাশ জোরে বলায় শুনেছে, আর তাই দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। সন্ধ্যাকে মেঝেতে বসে পড়ে থাকতে দেখে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে সন্ধ্যাকে আগলে নেয়। দু হাতে সন্ধ্যাকে কোলে করে বেডের উপর বসিয়ে দিয়ে আকাশের দিকে অবাক হয়ে তাকায়। আকাশ এতটা রূঢ় হবে সে ভাবতে পারেনি। তার বোনকে টাচ পর্যন্ত করছে না। সন্ধ্যা ছলছল দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। এই আকাশকে সে একটুও চেনে না। তার বাচ্চাদের মতো কাঁদতে ইচ্ছে করছে। আকাশ বাঁ হাতে পেছানো পাঞ্জাবি আর একটু ভালোভাবে পেঁচিয়ে নেয় হাতের সাথে। এরপর সন্ধ্যার জল ভরা চোখে চোখ রেখে গভীর গলায় বলে, দেহের সবচেয়ে মূল্যবান রত্ন হৃদয়, যেখানে স্থান পাওয়ার যোগ্যতা সবার থাকে না। কথাটি বলে আকাশ আর এখানে দাঁড়ালো না। দ্রুত পায়ে কেবিন থেকে বেরিয়ে যায়। আকাশের কথা শুনে সৌম্য সন্ধ্যা দুজনের চোখে মুখে বিস্ময় ভর করে। সন্ধ্যার চোখ বেয়ে টুপটুপ পানি গড়িয়ে পড়ে। আকাশ তাকে এত ভারী কথা কি করে বলতে পারল? আকাশের হৃদয়ে স্থান পাবার যোগ্যতা তার নেই। সন্ধ্যা জানে আকাশ তাকে কতটা ভালোবাসে। সেও তো ভীষণ ভালোবাসে আকাশকে। তবু আকাশ কেন এভাবে বলে গেল? সন্ধ্যার দম বন্ধকর অনুভূতি হয়। সৌম্য ঢোক গিলল। আকাশ কত ভারী একটা কথা বলে গেল। তারই তো খারাপ লাগছে। তাহলে তার বোনর কেমন লাগছে? সৌম্য দৃষ্টি ঘুরিয়ে সন্ধ্যার দিকে তাকালে দেখল সন্ধ্যার দৃষ্টি দরজার পানে। দু চোখ থেকে অনবরত ঝরঝর করে নোনা পানি গড়িয়ে পড়ছে। সৌম্যর ভীষণ অসহায় লাগলো নিজেকে। আকাশ তো কারো কথাই শুনছে না, এক শব্দ উচ্চারণ করতেও দিচ্ছে না। কিভাবে মানাবে আকাশকে? সন্ধ্যা তার ভাইয়ের দিকে তাকায়। সৌম্য তাকায় বোনুর দিকে।
দু হাতে সন্ধ্যার পানি মুছে দিয়ে মৃদু স্বরে বলে, কাঁদিস না বনু, সব ঠিক হয়ে যাবে। আকাশ সন্ধ্যার কেবিন থেকে বেরিয়ে গটগট পায়ে হসপিটাল থেকে বেরিয়ে যেতে নিলে নিয়াজ আকাশের সামনে এসে দাঁড়ায়। আকাশ, প্লিজ রিংটা পরাতে দাও, প্রমিস তোমাকে আজকেই ছেড়ে দেব। আকাশ চোখ মুখ শক্ত করে তাকায় নিয়াজের দিকে। আসমানি নয়ন আকাশের হাত ধরে বলে, আব্বা এমন কইরো না, তোমার এই অসুখ হইব আমি বুঝি নাই, জেদ কইরো না। আকাশ তার হাত মায়ের থেকে ছাড়িয়ে নিয়ে শক্ত কণ্ঠে বলে, জেদ আমি না, তোমরা করেছো। জেদ করে তোমাদের মেয়ের অপারেশন করিয়েছ, যেখানে ওর নিঃশ্বাস থেমে যাওয়ার সম্ভাবনা ছিল। করেছো ভালো কথা, এবার গিয়ে তোমাদের মেয়ের কণ্ঠ শোনো, আমার কাছে কি, সবাই আমার থেকে দূরে থাকবে। কথাটা বলে আকাশ দুজনকে পাশ কাটিয়ে হসপিটালের বাইরে চলে যায়। আসমানি নয়ন ঝাপসা চোখে ছেলের প্রস্থান দেখলেন। তার ছেলে রাগ করে, অনেক রিয়েক্ট করে, একটু পর ঠান্ডা হয়ে যায়, কিন্তু এবার তো অদ্ভুত বিহেভ করছে। এখন সে কি করবে? নিয়াজ অসহায় চোখে চেয়ে রইল আকাশের প্রস্থানের পানে। নিয়াজের পাশে এক অর্ধবয়স্ক সিনিয়র ডক্টর এসে নিয়াজের উদ্দেশ্যে বলে, শুনেছিলাম আকাশ তোমার শত্রু। নিয়াজ তার সিনিয়র ডক্টরের দিকে চেয়ে বলে, জি স্যার। ভদ্রলোক ভ্রুকুচকে বলে, মনে হচ্ছে ডিজিটাল যুগের সাথে শত্রুতাও ডিজিটাল হয়ে যাচ্ছে, এখন শত্রুরাই শত্রুর ভালো চায়। ভদ্রলোকটির কথায় নিয়াজ থমথম খেয়ে তাকায়। সিনিয়র ডক্টর মৃদু হেসে বলে, চিন্তা করো না, তোমার শত্রুকে এখন রিং না পড়ালেও তেমন প্রবলেম হবে না, তবে সামনে যখনই ঝামেলা মিটবে পড়িয়ে নিও। ডক্টরের কথায় নিয়াজ আর আসমানি নওয়ান সহ সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। তবে আসমানি নওয়ানের মন মানে না, মায়ের মন একটুতেই অস্থির হয়। সেখানে আকাশের তেমন ছোটোখাটো ব্যাপার নয়। সন্ধ্যা সেই তখন থেকে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে। আকাশ যে বলল আর ফিরবে না, সন্ধ্যার মাথায় শুধু বারবার এটাই ঘুরছে। আকাশ যে বলল আর ফিরবে না, সন্ধ্যার মাথায় বারবার শুধু এটাই ঘুরছে। আবার দু চোখ বেয়ে অনবরত নোনা জল গড়াচ্ছে। ডক্টর বলেছে আজ যেন সন্ধ্যা কথা না বলে, আগামীকাল থেকে ঠিকঠাকভাবে কথা বলতে পারবে। কিন্তু সন্ধ্যার ডক্টরের কথা মানল না। সে সৌম্যর দিকে চেয়ে অস্পষ্ট ক্ষীণ স্বরে ডাকে, সৌম্য ভাইয়া। হঠাৎ সন্ধ্যার কণ্ঠে সৌম্য তার আদরের বনুর ডাক শুনে সৌম্য স্তব্ধ চোখে তাকায় সন্ধ্যার দিকে। পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীর কেমন যেন ঝিমঝিম করে উঠল। আজ কত বছর পর এই ডাক শুনল সে। সন্ধ্যার কণ্ঠে পরিবর্তন এসেছে, তবে কণ্ঠস্বর ভীষণ চিকন। কি ভীষণ মিষ্টি শোনালো তার বনুর কণ্ঠ। শেষ কত বছর আগে এতটা শান্তি পেয়েছে সৌম্যর মনে পড়ে না। চোখের কোণে আনন্দশ্রু জমতে শুরু করেছে, বুক ভরে গিয়েছে। মনে হচ্ছে সে যুগ যুগ ধরে কোনো এক কারণে তৃষ্ণার্ত ছিল, যে তৃষ্ণা তৃপ্তির সাথে মিটে গেছে। সৌম্য দু হাতে সন্ধ্যার গালে আগলে নিয়ে কাপা কণ্ঠে বলে, আরেকবার ডাক বনু। সন্ধ্যা নাক টেনে আবারও ক্ষীণ স্বরে ডাকে, সৌম্য ভাইয়া। সৌম্যর ডান চোখ থেকে এক ফোঁটা পানি টুপ করে গড়িয়ে পড়ে। সন্ধ্যা দেখল তার ভাইয়ের এক ফোঁটা পানি, তার চোখ থেকেও পানি গড়ায়। সৌম্য সন্ধ্যার মাথা তার বুকে চেপে সন্ধ্যার মাথায় একটা চুমু খেয়ে ভাঙা গলায় বলে, আমি এত খুশি কখনো হইনি, তুই আমার খুব আদরের বনু। সন্ধ্যা দু হাতে তার ভাইকে জড়িয়ে ধরে, নিঃশব্দে চোখের পানি ফেলে। সৌম্য ভাইয়া ডাকতে সে কত প্রহর গুনেছে শুধু সেই জানে, কত রাত কেঁদেছে। আজ সেই দিন আল্লাহ তাকে এনে দিয়েছে। আল্লাহর প্রতি কৃতজ্ঞতার অশ্রু গড়িয়ে পড়ে। কিন্তু সে তো আকাশকে তার কণ্ঠ শোনাতে পারল না। কবে পারবে? কবে আকাশকে ডাকবে? আকাশও তার ডাকে সাড়া দেবে? কবে আসবে সেই দিন? আকাশ যে চলে গেল, কথাগুলো ভেবে সন্ধ্যার ফোঁপানি বাড়ে। সন্ধ্যা মাথা উঁচু করে কান্না মাখা মুখে সৌম্যর দিকে চেয়ে আস্তে করে বলে, উনি কি আমার ডাক শুনবে না সৌম্য ভাইয়া? সৌম্য সন্ধ্যার গালে গড়ানো চোখের পানি মুছে দিয়ে মৃদুস্বরে বলে, শুনবে বনু, আকাশ ভাইয়াকে একটু টাইম দে। আকাশ হসপিটাল থেকে শুধু শপিং মলে এসেছে, সাথে রায়ান আছে। সে বুঝতে পারছে না আকাশ কি করতে চাইছে। সে শুধু আকাশের পিছু পিছু আসছে। আকাশ যেখানে যেতে বলছে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। সে যদি জানতো সে সন্ধ্যার অপারেশনের কথা বললে আকাশ এত ঝামেলা করবে, তাহলে সে বলতো না। বেচারা আকাশকে বলে নিজেই বেকুব বনে গিয়েছে। তার ভাবনার মাঝে আকাশ ট্রায়াল রুম থেকে বেরিয়ে আসে। রায়ানের দৃষ্টি আকাশের উপর পড়লে রায়ান বিস্ময় দৃষ্টিতে তাকায়। চোখ জোড়া কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হয়, কারণ আকাশের পরনে কালো শার্ট, কালো প্যান্ট, এমনকি জুতোটাও কালো। আগে আকাশকে সব রকম পোশাকেই দেখা যেত, কিন্তু গত 1.5 বছরে আকাশকে সাদা ছাড়া অন্য কোনো কালারের একটা সুতোও পরতে দেখেনি। আর সবসময় পাঞ্জাবি পরতে দেখেছে। আর আজ হঠাৎ পুরো কালো ড্রেসে নিজেকে মুড়িয়েছে। রায়ানের অবাকের রেশ কাটে না। আকাশের হাতে বেশ অনেকগুলো শপিং ব্যাগ, যেগুলো নিয়ে আকাশ শপিং মল থেকে বেরিয়ে যায়, সাথে রায়ানকেও যেতে বলে। শপিং মল থেকে আকাশ তার বাড়িতে আসে। তার রুমে গিয়ে সর্বপ্রথম লাগেজ বের করে।
তার শপিং করে আনা প্রতিটি শার্ট প্যান্ট সব লাগেজে ভরে নেয়। সব শার্ট প্যান্ট কালো রঙের। এরপর আকাশ কাবার্ডের কাছে গিয়ে দাঁড়ায়। গত 1.5 বছরে কেনা যতগুলো সাদা পাঞ্জাবি, সাদা প্যান্ট, সাদা টি শার্ট, সাদা শার্ট, এমনকি সন্ধ্যার জন্য কেনা যতগুলো সাদা শাড়ি, সাদা জামা কিনেছিল সব একে একে বের করে। এরপর কাপড়গুলো 2 হাতে ভরে দোতলা থেকে নিচতলায় ফেলে দেয়। নিচতলায় ডাইনিংয়ে বসা রায়ান হতভম্ব হয়ে তাকায়। একবার নিচে ফেলে দেওয়া এতগুলো কাপড় রেস্তোপের দিকে তাকায়, তো আরেকবার আকাশের দিকে। আকাশ কাপড়গুলো ফেলে 2 হাতে রেলিংয়ে আঁকড়ে ধরে সামনের দিকে সামান্য ঝুঁকে দাঁড়ায়। যেমন রাগ লাগছে তেমনি কষ্ট হচ্ছে। চোখ বুজে ফোঁস করে শ্বাস ফেলে কয়েকবার। এরপর বাড়ির 2জন কাজের লোকের উদ্দেশ্যে গমগমে স্বরে বলে, এই কাপড়গুলো এখান থেকে এক্ষুনি সরাও। এর মধ্যে একটা কাপড়ও যেন এই বাড়ির ত্রিসীমানায় না থেকে। বুঝতে পেরেছ? কাজের লোক দুটো আকাশের কথায় মাথা নেড়ে সম্মতি দেয়। আকাশ তাদের দাঁড়িয়ে থাকতে দেখে রেগে বলে, এক্ষুনি মানে এক্ষুনি, বাংলা বোঝো না? আকাশের রাগী স্বরে একজন ছেলে একজন মেয়ে দ্রুত তাদের কাজে লেগে পড়ে। রায়ান ঢোক গিলছে বারবার। সে ঠিক বুঝতে পারছে না এই কাপড়ের সাথে সন্ধ্যার কি কোনো কানেকশন আছে, এজন্য কি আকাশ এরকম করছে। রায়ান জানে না, তবে আন্দাজ করলো আকাশের হঠাৎ সাদা থেকে কালোতে নেমে আসা, পাঞ্জাবি থেকে শার্টে নেমে আসা, ব্যাপারটি তো তাই বলে। আকাশ তার ঘরে যেতে যেতে গম্ভীর গলায় বলে, রায়ান গাড়ি বের করো। রায়ান আকাশের কথা মেনে বাড়ি থেকে বেরিয়ে যায়। আকাশ তার ঘরে গিয়ে প্রয়োজনীয় সব লাগেজে ভরে নেয়। এরপর লাগেজ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। গাড়ির ড্যাশবোর্ডের উপর আকাশের ফোন, যাতে একটু পরপর আলো জ্বলে উঠছে। রায়ান গাড়ি চালায় আর একটু পরপর আকাশের ফোনের দিকে তাকায়। কেউ অনবরত কল দিচ্ছে, রায়ান বুঝেছে, কিন্তু সে কি করবে? আকাশ কল দেখেও ফোন রেখে দিয়েছে, অর্থাৎ আকাশ ইচ্ছে করেই কল ধরছে না। রায়ান আর চোখে আকাশের দিকে তাকালো। আকাশ সিটে হেলান দিয়ে চোখ বুজে রেখেছে। রায়ান দীর্ঘশ্বাস ফেলল। প্রায় ঘন্টাখানিকের গাড়ি ড্রাইভ করার পর রায়ান এয়ারপোর্টে এসে গাড়ি থামায়। আকাশ ড্যাশবোর্ডের উপর থেকে ফোন নিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। ফোন চেক করে দেখলো উপরে উঠে আছে 300টি মিসড কল। প্রতিটি কল সন্ধ্যার নাম্বার থেকে এসেছে। আকাশের চোখে মুখে কোনো প্রতিক্রিয়া নেই। খুব স্বাভাবিকভাবে ফোন থেকে সিম খোলে। সিমটি 2 খণ্ড করে রাস্তায় ফেলে দেয়। এরপর ফোন পকেটে রাখে। রায়ান গাড়ির ডিকি থেকে লাগেজ এনে আকাশের সামনে দাঁড়িয়েছে। আকাশ সিম ভেঙে ফেলা দেখে রায়ান বিস্ময় দৃষ্টিতে তাকায়। কে যে এতক্ষণ কল দিল, আর আকাশ কল রিসিভ করা তো দূর, সিমটাই ভেঙে দিল। আকাশ রায়ানের দিকে চেয়ে বলে, লাগেজ দাও। রায়ান এগিয়ে এসে আকাশের দিকে লাগেজ বাড়িয়ে দিলে লাগেজ নেয়। এরপর বলে, অফিস সামলে রেখো। রায়ান ছোট করে বলে, জি স্যার। এরপর প্রশ্ন করে, স্যার আপনি কোথায় যাচ্ছেন? রায়ানের প্রশ্নে আকাশ ভ্রু কুঁচকে তাকালো রায়ানের দিকে। কিছুই বলল না, উল্টো ঘুরে লাগেজ নিয়ে সিকিউরিটি গার্ডের দিকে তাকিয়ে যেতে যেতে গম্ভীর গলায় বলে, বাসায় যাও। রায়ান আকাশের ব্যবহারে অবাক হলো। আকাশকে অনেক বেশি অদ্ভুত লাগছে। মাঝরাত। সন্ধ্যা বেডের উপর 2 হাঁটু জমা করে বসে। নিঃশব্দে অশ্রু বিসর্জন দেয়। সে আকাশকে শতবার কল দিল, অথচ আকাশ একবারও কল রিসিভ করলই না, উল্টো ফোন বন্ধ করে দিয়েছে। তার দম বন্ধ লাগছে। আকাশ এরকম করলে তার কি করে চলবে? আকাশের ভালোবাসা ছাড়া তার চলে না তো। আসমানি নাওয়ান আকাশকে কলে না পেয়ে বাসায় গিয়েছেন। সন্ধ্যা যেহেতু মোটামুটি সুস্থ, তাই এখানে শুধু সৌম্য আর ইরা আছে, বাকিরা বাড়ি চলে গিয়েছে। সন্ধ্যাকে সেই যে উপর হতে দেখেছি ইরা সৌম্য, এখনও সেভাবেই আছে। দুজনেই বুঝতে পারছে সন্ধ্যার মনোভাব। আকাশকে এতবার কল দিয়েছে তাও দেখছে। সৌম্যর ভীষণ অসহায় লাগছে। সে আসলে কাকে দোষ দিবে বুঝতে পারছে না। দোষ তো আসলে কারোই নয়, না আকাশের, না তার বনুর, কিন্তু সবাই একে অপরের কাছে দোষী হয়ে বসে আছে। সৌম্য উঠে এসে সন্ধ্যার পাশে দাঁড়িয়ে সন্ধ্যার মাথায় হাত দিয়ে বলে, আকাশ ভাইয়া চলে আসবে বনু, তুই এখন ঘুমা, নয়তো অসুস্থ হয়ে যাবি। সন্ধ্যা নাক টানলো, মাথা তুলে 2 হাতে চোখ মুখ মুছে সৌম্যর দিকে তাকায়। সৌম্য দেখল সন্ধ্যা কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। সৌম্যর অসহায় দৃষ্টিতে তাকানো সন্ধ্যার দিকে ইরা এগিয়ে এসে বেডের উপর উঠে বসে। এরপর সন্ধ্যাকে নিয়ে জোরে খাটিয়ে শুয়ে সন্ধ্যাকে জড়িয়ে ধরে। সন্ধ্যার ভালো লাগলো। ইরা যখন বড় বোনের মতো তাকে এভাবে আঁকলে নেয়, তখন তার মনে হয় তার মা তার যত্ন করছে। সন্ধ্যা নিজেও ইরার পেটের উপর হাত দিয়ে চোখ বুজে নেয়। সৌম্য 2 চোখ ভরে দেখলো তার ইরাবতী আর বনুকে। ইরা সৌম্যর দিকে তাকালে সৌম্য মৃদু হাসে, ইরাও একটু হাসে। ঘরের অপর পাশে পাতা আরেকটি বেড দেখে মৃদুস্বরে বলে, ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। সৌম্য সম্মতি দেয়। এগিয়ে এসে ইরার কপালে 2 চুমু খায়, সাথে সন্ধ্যার কপালে 2 চুমু খেয়ে বলে, আর কিন্তু কাঁদবি না বনু। সন্ধ্যা চোখ বুজে রেখে নীরব সম্মতি দেয়। সৌম্য ঘরের লাইট অফ করে দিলে আবারও সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। সে কাকে বোঝাবে? আকাশকে ছাড়া তার কত ছটফট লাগে, কতটা দম বন্ধ লাগে।
আকাশ একবার তাকে জড়িয়ে ধরলে বোধহয় এই ছটফটানি কমতো, কিন্তু আকাশ যে আর তার ডাকে আসে না। বিমান ছেড়েছে ঘণ্টাখানেক হলো। আকাশ বিমানের সিটে বসে হেলান দিয়ে চোখ বুজে রেখেছে, দুহাত আড়াআড়িভাবে গুজে রাখা। ওপর থেকে একদম শান্ত, ভেতরটা ভীষণ ছটফটে। বন্ধ চোখের পাতায় সন্ধ্যার স্নিগ্ধ মায়া ভরা মুখ। হঠাৎই আকাশ গুনগুনিয়ে গায়, যত দূরে যাই না কেন থাকবো তোমার পাশে। যেমন করে শিশির ফোঁটা জড়িয়ে থাকে ঘাসে, ছায়ার মতো থাকবো আমি, ছায়ার মতো থাকবো আমি, শুধু তার পাশে, যদি বলে সে আমায় সত্যি ভালোবাসে। আকাশের পাশের সিটে 25 বছরের এক মেয়ে বসা। সে আকাশের গুনগুনিয়ে গাওয়া গানটি খুব মনোযোগ দিয়ে শুনছে। আকাশ থেমে গেলে মেয়েটি আকাশের দিকে তাকিয়ে উৎফুল্ল কণ্ঠে বলে, ভাইয়া, আপনার গানের গলা ভীষণ সুন্দর। কথাটি শুনে আকাশ চোখ মেলে ডান দিকে ঘাড় ফিরিয়ে মেয়েটির দিকে তাকায়, চোখে মুখে বিরক্তি। মেয়েটি মৃদু হেসে আকাশের দিকে তাকিয়ে আছে। সে ভেবেছে আকাশ তাকে একটা থ্যাঙ্কস দিবে, কিন্তু কিছু সময় পরও যখন আকাশের গম্ভীর মুখ সাথে একটু একটু রাগী চোখ তার দিকে চেয়ে থাকতে দেখলো, তখন মেয়েটি ঢোক গিলল। আকাশ ঘাড় সোজা করে বাঁ হাতে ডান হাতের শার্টের হাতা কোনোই থেকে আরও ওপর দিকে তোলে। মেয়েটি আকাশের কাণ্ড দেখে শুকনো ঢোক গিলল। শার্টের হাতা গোটাচ্ছে কেন? তাকে মারবে না তো? কথাটা ভেবে মেয়েটি তার সিটে একটু সিটিয়ে বসলো। ভাবলো এই লোক বোধহয় প্রশংসা নিতে পারে না। অতঃপর মেয়েটি আমতা আমতা করে বলে, সরি ভাইয়া, আমার বলতে মিস্টেক হয়েছে। আসলে আপনার গানের গলা ভীষণ জঘন্য।